আমি এখন আছি অপরূপ সৌন্দর্যে ঘেরা অন্যতম পর্যটন এলাকা জাফলং জিরো পয়েন্ট। তবে ভালো বিষয় হলো এখন এখানে বেশি মানুষ নেই। এই মুহূর্তে বেশি পর্যটকের আনাগোনা না থাকায় অধিকাংশ ভ্রাম্যমাণ দোকানগুলি বন্ধ আছে। এই কংক্রিটের রাস্তাটি বেশ ঢালু, এটি আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে আমরা উঁচু স্থানে রয়েছি। এটিও ছোট্ট একটি পাহাড়ের মতো। যেতে যেতে আমার চোখ দূরে আটকে গেল। পাহাড়ের উপরের বাড়িগুলো দেখতে সুন্দর লাগছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, তবে এখন তাড়াহুড়ো করলে চলবে না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে ধীর স্থির হয়ে সবকিছু লক্ষ্য করতে হবে। আজকের দিনটা বেশ মেঘলা, আকাশের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। তবে যতটুকু সূর্যালোর তাপ পাওয়া যাচ্ছে তা আমাদেরকে ক্লান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। কনক্রিটের রাস্তাটি উপত্যকায় নেমে গিয়েছে। এখান থেকে দূরের নদী ও উপত্যকায় গড়ে ওঠা দোকানপাট দেখা যাচ্ছে। এখানে বসে দূর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে নিলাম। দূরের পাহাড়গুলি সুন্দর হলেও সেগুলি ভারতের সীমানায় অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরের বাড়িগুলি, এটিকে ডাউকি গ্রাম বলে। সেখানে কোনো বাঙালি পর্যটক পৌঁছাতে পারবে না যতক্ষণ না তারা বৈধভাবে পাসপোর্ট ভিসার মধ্য দিয়ে সেখানে পৌঁছাচ্ছে। ভারতের ওপাশের অংশ মেঘালয় রাজ্যের অন্তর্গত। তবে 1947 সালে ভারত ভাগ হলে মেঘালয় আসাম রাজ্যের অংশ ছিল। আসলে এমন জায়গায় এসে বাবু সেজে থাকলে জীবনের 12 আনায় মিছে হয়ে যায়। তাই জুতো খুলে হাঁটা শুরু করলাম। কনক্রিটের তাপ অনুভব করতে পারছি। অভ্যন্তরীণ উত্তেজনার কারণে সরকার মেঘালয়কে 1972 সালে রাজ্য হিসাবে স্বীকৃতি প্রদান করেন। এতগুলো সিঁড়ি বেয়ে ওঠানামা খুবই ক্লান্তিকর। উপত্যকাটি বালিতে ভরা, মনে হচ্ছে ছোট এক খণ্ড মরুভূমি। তবে বালিতে পা দেওয়ার সাথে সাথে তীব্র তাপ অনুভূত হলো। আমার পা পুড়ে যাচ্ছে। উপত্যকার দোকানগুলিতে কসমেটিক সামগ্রী, খাবার, আচার বিক্রয় করা হয়। তবে সেদিকে আমার একটুও মনোযোগ নেই। যত দ্রুত সম্ভব আমাকে এই মরুর বালি পার হয়ে নদীতে পৌঁছাতে হবে।